শ্রোতা বন্ধুরা, আমার পারিবারিক একটি দুর্ঘটনার জন্য আমি বেশ কিছুদিন ভিডিও ছাড়তে পারিনি। এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তাহলে শুরু করা যাক পরের অংশ থেকে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই বিষয়ে কি বাংলার নবাবের কর্তব্য যে স্ত্রী লোকের পরামর্শ শুনে, না বালিকার কর্তব্য যে এ বিষয়ে পরামর্শ দেয়? দলনে অপ্রতিভ হইল, ক্ষুণ্ণ হইল, বলিল, আমি না বুঝিয়া বলিয়াছি, অপরাধ মার্জনা করুন। স্ত্রী লোকের মন সহজে বুঝে না বলিয়াই এ সকল কথা বলিয়াছি, কিন্তু আরেকটি ভিক্ষা চাই। কি? আপনি আমাকে যুদ্ধে সঙ্গে লইয়া যাইবেন। কেন, তুমি যুদ্ধ করিবে নাকি? বলো, কুরবান খাঁকে বরতরফ করিয়া তোমায় বহাল রাখি। দলনী আবার অপ্রতিভ হইল, কথা কহিতে পারিল না। মীর কাসেম তখন সস্নেহভাবে জিজ্ঞাসা করিলেন, কেন যাইতে চাও? আপনার সঙ্গে থাকিব বলিয়া। মীর কাসেম অস্বীকৃত হইলেন, কিছুতেই সম্মত হইলেন না। দলনী তখন ঈষৎ হাসিয়া কহিল, জাহাপনা, আপনি গণিতে জানেন? বলুন দেখি, আমি যুদ্ধের সময় কোথায় থাকিব? মীর কাসেম হাসিয়া বলিলেন, তবে কলম দান দাও। দলনীর আজ্ঞাক্রমে পরিচারিকা সুবর্ণ নির্মিত কলমদান আনিয়া দিল। মীর কাসেম হিন্দুদিগর নিকট জ্যোতিষ শিক্ষা করিয়াছিলেন, শিক্ষামতো অঙ্ক পাতিয়া দেখিলেন। কিছুক্ষণ পরে কাগজ দূরে নিক্ষেপ করিয়া বিমর্ষ হইয়া বসিলেন। দলনী জিজ্ঞাসা করিল, কি দেখিলেন? মীর কাসেম বলিলেন, যাহা দেখিলাম তাহা অত্যন্ত বিস্ময়কর, তুমি শুনিও না। নবাব তখনই বাহিরে আসিয়া মীর মুন্সিকে ডাকাইয়া আজ্ঞা দিলেন, মুর্শিদাবাদে একজন হিন্দু কর্মচারীকে পরোয়ানা দাও যে মুর্শিদাবাদের অনতি দূরে বেদগ্রাম নামে একটা স্থান আছে, তথায় চন্দ্রশেখর নামে এক বিদ্বান ব্রাহ্মণ বাস করে। সে আমাকে গণনা শিখাইয়াছিল। তাহাকে ডাকাইয়া গণাইতে হইবে যে যদি সম্প্রতি ইংরেজদিগের সহিত যুদ্ধারম্ভ হয়, তবে যুদ্ধকালে এবং যুদ্ধ পরে দলনী বেগম কোথায় থাকিবে। মীর মুন্সি তাহাই করিল। চন্দ্রশেখরকে মুর্শিদাবাদে আনিতে লোক পাঠাইল। ভীমা নামে বৃহৎ পুষ্করিণীর চারিধারে ঘন তাল গাছের সারি, অস্তগমনোন্মুখ সূর্যের হেমাভ রৌদ্র পুষ্করিণীর কালো জলে পড়িয়াছে। কালো জলে রৌদ্রের সঙ্গে তাল গাছের কালো ছায়া সকল অঙ্কিত হইয়াছে। একটি ঘাটের পাশে কয়েকটি লতামণ্ডিত ক্ষুদ্র বৃক্ষ লতায় লতায় একত্র গ্রথিত হইয়া জল পর্যন্ত শাখা লম্বিত করিয়া দিয়া জল বিহারিণী কুলকামিনীগণকে আবৃত করিয়া রাখিত। সেই আবৃত অল্পান্ধকার মধ্যে শৈবলিনী এবং সুন্দরী ধাতু কলসি হস্তে জলের সঙ্গে ক্রীড়া করিতেছিল। যুবতীর সঙ্গে জলের ক্রীড়া কি, তাহা আমরা বুঝি না, আমরা জল নই। যিনি কখনো রূপ দেখিয়া গলিয়া জল হইয়াছেন, তিনিই বলিতে পারিবেন। তিনিই বলিতে পারিবেন কেমন করিয়া জল কলসিত আরণে তরঙ্গ তুলিয়া বাহু বিলম্বিত অলঙ্কার সিঞ্জিতের তালে তালে নাচে। হৃদয় পরে গ্রথিত জলজ পুষ্পের মালা দোলাইয়া সেই তালে তালে নাচে। সন্তরণ কুতূহলী ক্ষুদ্র বিহঙ্গ মটিকে দোলাইয়া সেই তালে তালে নাচে। যুবতীকে বেরিয়া বেরিয়া তাহার বাহুতে, কণ্ঠে, স্কন্ধে, হৃদয়ে উঁকি ঝুঁকি মারিয়া জল তরঙ্গ তুলিয়া তালে তালে নাচে। আবার যুবতী কেমন কলসি ভাসাইয়া দিয়া মৃদু বায়ুর হস্তে তাহাকে সমর্পণ করিয়া চিবুক পর্যন্ত জলে ডুবাইয়া বিম্বা ধরে জলস্পৃষ্ট করে বক্রমধ্যে তাহাকে প্রেরণ করে, সূর্যাভিমুখে প্রতিপ্রেরণ করে। জল পতনকালে বিম্বে বিম্বে শত সূর্য ধারণ করিয়া যুবতীকে উপহার দেয়। যুবতীর হস্ত পদ সঞ্চালনে জল ফোয়ারা কাটাইয়া নাচিয়া উঠে, জলেরও হিল্লোলে যুবতীর হৃদয় নৃত্য করে।
দুই সমান, জল চঞ্চল, এই ভুবন চাঞ্চল্য বিধায়িনী দিগের হৃদয় চঞ্চল, জলের দাগ বসে না যুবতীর হৃদয়ে, বসে কি? পুষ্করিণী শ্যাম জলে স্বর্ণ রৌদ্র ক্রমে মিলাইয়া মিলাইয়া দেখিতে দেখিতে সব শ্যাম হইল, কেবল তাল গাছের অগ্রভাগ স্বর্ণ পতাকার ন্যায় জ্বলিত লাগিল। সুন্দরী বলিল, ভাই সন্ধ্যা হইল, আর এখানে না, চলো বাড়ি যাই। কেহ নাই ভাই, চুপি চুপি একটি গান গানা, দূর হ পাপ, ঘরে চ, ঘরে যাব নালো সই, আমার মদন মোহন আসছে ওই, হায় যাব নালো সই। মরণ আর কি, মদন মোহন তো ঘরে বসে, সেইখানে চল না, তারে বল গিয়া আমার তোমার মদন মোহিনী ভীমার জল শীতল দেখিয়া ডুবিয়া মরিয়াছে। নে এখন রঙ্গ রাখ, রাত হলো, আমি আর দাঁড়াইতে পারি না। আবার আজ খেমির মা বলছিল এদিকে একটা গোড়া এসেছে, তাতে তোমার আমার ভয় কি? আমল, তুই বলিস কি? ওঠ, নহিলে আমি চলিলাম। আমি উঠিব না, তুই যা। সুন্দরী রাগ করিয়া কলসি পূর্ণ করিয়া কুলে উঠিল। পুনর্বার শৈবলিনীর দিকে ফিরিয়া বলিল, হালো, সত্য সত্য তুই কি এই সন্ধ্যাবেলা একা পুকুর ঘাটে থাকিবি নাকি? শৈবলিনী কোনো উত্তর করিল না, অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইল। অঙ্গুলি নির্দেশানুসারে সুন্দরী দেখিল পুষ্করিণীর অপর পারে এক তাল বৃক্ষতলে সর্বনাশ। সুন্দরী আর কথা না কহিয়া কক্ষ হইতে কলস ভূমে নিক্ষিপ্ত করিয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। পিত্তল কলস গড়াইতে গড়াইতে ঢক ঢক শব্দে উদরস্থ জল উদ্গীর্ণ করিতে করিতে পুনর্বার বাপি জল মধ্যে প্রবেশ করিল। সুন্দরী তাল বৃক্ষতলে একটি ইংরেজ দেখিতে পাইয়াছিল। ইংরেজকে দেখিয়া শৈবলিনী হেলিল না, দুলিল না, জল হইতে উঠিল না, কেবল বক্ষ পর্যন্ত জলের মধ্যে নিমজ্জন করিয়া আর্দ্র বসনে কবরী সমেত মস্তকের অর্ধভাগ মাত্র আবৃত করিয়া প্রফুল্ল রাজীববৎ জলমধ্যে বসিয়া রহিল। মেঘ মধ্যে অচলা সৌদামিনী হাসিল, ভীমার সেই শ্যাম তরঙ্গে এই স্বর্ণ কমল ফুটিল। সুন্দরী পলাইয়া গেল, কেহ নাই দেখিয়া ইংরেজ ধীরে ধীরে তাল গাছের অন্তরালে থাকিয়া ঘাটের নিকটে আসিল। ইংরেজ দেখিতে অল্পবয়স্ক বটে, গুম্ফ বা শ্বশ্রু কিছুই ছিল না, কেশ ঈষৎ কৃষ্ণবর্ণ, চক্ষু ইংরেজের পক্ষে কৃষ্ণাভ, পরিচ্ছদের বড় জাঁকজমক এবং চেন অঙ্গুরীয় প্রভৃতি অলঙ্কারে কিছু পারিপাট্য ছিল। ইংরেজ ধীরে ধীরে ঘাটে আসিয়া জলের নিকটে আসিয়া বলিল, আই কাম এগেন ফেয়ার লেডি। শৈবলিনী বলিল, আমি ও ছাই বুঝিতে পারি না। ও হে, দ্যাট ন্যাস্টি গিভারিস, আই মাস্ট স্পিক ইট, আই সাপোজ। এগেন আয়া হে। কেন, জমের বাড়ির কি এই পথ? ইংরেজ না বুঝিতে পারিয়া কহিল, কিয়া বলতা হে? বলি, জম কি তোমায় ভুলিয়া গিয়াছে? জম? জন ইউ মিন? হম জন নেহি, হম লরেন্স। ভালো, একটা ইংরাজি কথা শিখিলাম, লরেন্স অর্থে বাঁদর। সেই সন্ধ্যাকালে শৈবলিনীর কাছে লরেন্স ফস্টার কতকগুলি দেশি গালি খাইয়া স্বস্থানে ফিরিয়া গেল। লরেন্স ফস্টার পুষ্করিণীর পাহাড় হইতে অবতরণ করিয়া আম্র বৃক্ষতল হইতে অশ্বমোচন করিয়া তৎপৃষ্ঠে আরোহণপূর্বক টিবিয়ট নদীর তীরস্থ পর্বত প্রতিধ্বনি সহিত শ্রুত গীতি স্মরণ করিতে করিতে চলিলেন। একবার মনে হইতে লাগিল, সেই শীতল দেশের তুষার রাশির সদৃশ যে মেরি ফস্টারের প্রণয়ে বাল্যকালে অভিভূত হইয়াছিলাম, এখন সে স্বপ্নের মতো। দেশভেদে কি রুচিভেদ জন্মে, তুষারময়ী মেরি কি শিখা রূপিণী উষ্ণ দেশের সুন্দরী তুলনিয়া? বলিতে পারি না। ফস্টার চলিয়া গেলে শৈবলিনী ধীরে ধীরে জল কলস পূর্ণ করিয়া কুম্ভকক্ষে বসন্ত পবনারূঢ়
মেঘবৎ মন্দ পদে গৃহে প্রত্যাগমন করিল। যথাস্থানে জল রাখিয়া শয্যাগৃহে প্রবেশ করিল। তথায় শৈবলিনীর স্বামী চন্দ্রশেখর কম্বলাসনে উপবেশন করিয়া নামাবলিতে কটিদেশের সহিত উভয় জানু বন্ধন করিয়া মৃত প্রদীপ সম্মুখে তুলটে হাতে লেখা পুঁথি পড়িতেছিলেন। আমরা যখনকার কথা বলিতেছি তাহার পর 110 বৎসর অতীত হইয়াছে। চন্দ্রশেখরের বয়ঃক্রম প্রায় ৪৩ বর্ষ। তাহার আকার দীর্ঘ, তদুপযোগী বলিষ্ঠ গঠন, মস্তক বৃহৎ, ললাট প্রশস্ত, তদুপরি চন্দন রেখা। শৈবলিনী গৃহপ্রবেশকালে মনে মনে ভাবিতেছিলেন, যখন ইনি জিজ্ঞাসা করিবেন কেন এত রাত্র হইল, তখন কি বলিব। কিন্তু শৈবলিনী গৃহমধ্যে প্রবেশ করিলে চন্দ্রশেখর কিছু বলিলেন না। তখন তিনি ব্রহ্মসূত্রের সূত্র বিশেষের অর্থ সংগ্রহে ব্যস্ত ছিলেন। শৈবলিনী হাসিয়া উঠিল। তখন চন্দ্রশেখর চাহিয়া দেখিলেন, বলিলেন, আজি এত অসময় বিদ্যুৎ কেন? শৈবলিনী বলিল, আমি ভাবিতেছি, না জানি আমায় তুমি কত বকিবে। কেন বকিব? আমার পুকুর ঘাট হইতে আসিতে বিলম্ব হইয়াছে তাই। বটেও তো, এখন এলে নাকি? বিলম্ব হইল কেন? একটা গোড়া আসিয়াছিল, তা সুন্দরী ঠাকুরঝি তখন ডাঙায় ছিল, আমায় ফেলিয়া দৌড়াইয়া পলাইয়া আসিল। আমি জলে ছিলাম, ভয়ে উঠিতে পারিলাম না। ভয়ে এক গলা জলে গিয়া দাঁড়াইয়া রহিলাম। সেটা গেল, তবে উঠিয়া আসিলাম। চন্দ্রশেখর অন্যমনে বলিলেন, আর আসিও না। এই বলিয়া আবার সাংকর ভাষ্যে মনোনিবেশ করিলেন। রাত্রি অত্যন্ত গভীরা হইল। তখনও চন্দ্রশেখর প্রমা, মায়া, স্ফোট, অপৌরস্যত্ব ইত্যাদি তর্কে নিবিষ্ট। শৈবলিনী প্রথা মতো স্বামীর অন্ন ব্যঞ্জন তাহার নিকট রক্ষা করিয়া আপনি আহার আদি করিয়া পার্শ্বস্থ সহ্য পরিনিদ্রায় অভিভূত ছিলেন। এ বিষয়ে চন্দ্রশেখরের অনুমতি ছিল। অনেক রাত্রি পর্যন্ত তিনি বিদ্যা আলোচনা করিতেন, অল্প রাত্রে আহার করিয়া শয়ন করিতে পারিতেন না। সহসা সৌধপরি হইতে পেচকের গম্ভীর কণ্ঠ শ্রুত হইল। তখন চন্দ্রশেখর অনেক রাত্রি হইয়াছে বুঝিয়া পুঁথি বাঁধিলেন। সে সকল যথাস্থানে রক্ষা করিয়া আলস্যবশত দণ্ডায়মান হইলেন। মুক্ত বাতায়ন পথে কৌমুদী প্রফুল্ল প্রকৃতির শোভার প্রতি দৃষ্টি পড়িল। বাতায়ন পথে সমাগত চন্দ্রকিরণ সুপ্ত সুন্দরী শৈবলিনীর মুখে নিপতিত হইয়াছে। চন্দ্রশেখর প্রফুল্ল চিত্তে দেখিলেন, তাহার গৃহ সরোবরে চন্দ্রের আলোতে পদ্ম ফুটিয়াছে। তিনি দাঁড়াইয়া 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 বহুক্ষণ ধরিয়া প্রীতি বিস্ফারিত নেত্রে শৈবলিনীর অতি অনিন্দ সুন্দর মুখমণ্ডল নিরীক্ষণ করিতে লাগিলেন। দেখিলেন চিত্রিত ধনু খণ্ডবৎ নিবিড় কৃষ্ণ ভ্রুযুগল তলে মুদিত পদ্ম কোরক সদৃশ লোচন পদ্ম দুটি মুদিয়া রহিয়াছে। সেই প্রশস্ত নয়ন পল্লবে সুকমলা সমগামিনী রেখা দেখিলেন। দেখিলেন ক্ষুদ্র কোমল করপল্লব নিদ্রাবেশে কপলে ন্যস্ত হইয়াছে, যেন কুসুম রাশির উপরে কে কুসুম রাশি ঢালিয়া রাখিয়াছে। মুখমণ্ডলে করসংস্থাপনের কারণে সুকুমার রসপূর্ণ তাম্বুল রাগ রক্ত ওষ্ঠাধর ঈষৎ ভিন্ন করিয়া মুক্তা সদৃশ দন্তশ্রেণী কিঞ্চিত মাত্র দেখা দিতেছে। একবার যেন কি সুখ স্বপ্ন দেখিয়া সুপ্তা শৈবলিনী ঈষৎ হাসিল, যেন একবার জ্যোৎস্নার উপর বিদ্যুৎ হইল। আবার সেই মুখমণ্ডল পূর্ববৎ সুষুপ্তি সুস্থির হইল। সেই বিলাস চাঞ্চল্য শূন্য সুষুপ্তি সুস্থির 20 বর্ষিয়া যুবতীর প্রফুল্ল মুখমণ্ডল দেখিয়া চন্দ্রশেখরের চক্ষে অশ্রু বহিল। চন্দ্রশেখর শৈবলিনীর সুষুপ্তি সুস্থির মুখমণ্ডলের সুন্দর কান্তি দেখিয়া অশ্রুমোচন করিলেন। ভাবিলেন, হায়, কেন আমি ইহাকে বিবাহ করিয়াছি? এ কুসুম রাজ মুকুটে শোভা পাইত,
শাস্ত্রানুশীলনে ব্যস্ত ব্রাহ্মণ পণ্ডিতের কুটিরে এ রত্ন আনিলাম কেন? আনিয়া আমি সুখী হইয়াছি সন্দেহ নাই, কিন্তু শৈবলিনীর তাহাতে কি সুখ? আমার যে বয়স, তাহাতে আমার প্রতি শৈবলিনীর অনুরাগ অসম্ভব, অথবা আমার প্রণয়ে তাহার প্রণয়াকাঙ্ক্ষা নিবারণের সম্ভাবনা নাই। বিশেষ আমি তো সর্বদা আমার গ্রন্থ লইয়া বিব্রত। আমি শৈবলিনীর সুখ কখন ভাবি? আমার গ্রন্থগুলি তুলিয়া পড়িয়া পারিয়া এমন নবযুবতীর কি সুখ? আমি নিতান্ত আত্মসুখপরায়ণ, সেই জন্য ইহাকে বিবাহ করিতে প্রবৃত্তি ছিল। এক্ষণে আমি কি করিব? এই ক্লেশ সঞ্চিত পুস্তক রাশি জলে ফেলিয়া দিয়া আসিয়া রমণী মুখপদ্ম কি এ জন্মের সারভূত করিব? ছি, তাহা পারিব না। তবে কি এই নিরপরাধিনী শৈবলিনী আমার পাপের প্রায়শ্চিত্ত করিবে? এ সুকুমার কুসুমকে কি অতীর্থ যৌবন তাপে দগ্ধ করিবার জন্যই বৃন্তচ্যুত করিয়াছিলাম? এইরূপ চিন্তা করিতে করিতে চন্দ্রশেখর আহার করিতে ভুলিয়া গেলেন। পরদিন প্রাতে মীর মুন্সির নিকট হইতে সংবাদ আসিল, চন্দ্রশেখরকে মুর্শিদাবাদ যাইতে হইবে, নবাবের কাজ আছে। বেদগ্রামের অতি নিকটে পুরন্দরপুর নামক গ্রামে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেশমের একটি ক্ষুদ্র কুটি ছিল। লরেন্স ফস্টার তথাকার ফ্যাক্টর বা কুঠিয়াল। লরেন্স অল্প বয়সে মেরি ফস্টারের প্রণয়াকাঙ্ক্ষায় হতাশা হইয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি স্বীকার করিয়া বাংলায় আসিয়াছেন। এখনকার ইংরেজদিগের ভারতবর্ষে আসিলে যেমন নানাবিধ শারীরিক রোগ জন্মে, তখন বাংলার বাতাসে ইংরেজদিগের অর্থাপহরণ রোগ জন্মিত। ফস্টার অল্পকালে সে রোগে আক্রান্ত হইয়াছিলেন। সুতরাং মেরির প্রতিমা তাহার মন হইতে দূর হইল। একদা তিনি প্রয়োজনবশত বেদগ্রামে গিয়াছিলেন। ভীমা পুষ্করিণীর জলে প্রফুল্ল পদ্ম স্বরূপা শৈবলিনী তাহার নয়ন পথে পড়িল। শৈবলিনী গোড়া দেখিয়া পলাইয়া গেল, কিন্তু ফস্টার ভাবিতে ভাবিতে কুঠিতে ফিরিয়া গেলেন। ফস্টার ভাবিয়া ভাবিয়া সিদ্ধান্ত করিলেন যে কটা চক্ষের অপেক্ষা কালো চক্ষু ভালো এবং কটা চুলের অপেক্ষা কালো চুল ভালো। অকস্মাৎ তাহার স্মরণ হইল যে সংসার সমুদ্রে স্ত্রীলোক তরুণী স্বরূপ সকলেরই সে আশ্রয় গ্রহণ করা কর্তব্য। যে সকল ইংরেজ এদেশে আসিয়া পুরোহিতকে ফাঁকি দিয়া বাঙালি সুন্দরীকে সংসারে সহায় বলিয়া গ্রহণ করেন, তাহারা মন্দ করেন না। অনেক বাঙালির মেয়ে ধন ও লোভে ইংরেজ ভজিয়াছে, শৈবলিনীকে ভজিবে না? ফস্টার কুঠির কারকুনকে সঙ্গে করিয়া আবার বেদগ্রামে আসিয়া বনমধ্যে লুকাইয়া রহিলেন। কারকুন শৈবলিনীকে দেখিল, তাহার গৃহ দেখিয়া আসিল। বাঙালির ছেলে মাত্রেই জুজু নামে ভয় পায়, কিন্তু একটি একটি এমন নষ্ট বালক আছে যে জুজু দেখিতে চাহে। শৈবলিনীর সেই দশা ঘটিল। শৈবলিনী প্রথম তৎকালের প্রচলিত প্রথা অনুসারে ফস্টারকে দেখিয়া ঊর্ধ্বশ্বাসে পলাইত। পরে কেহ তাহাকে বলিল, ইংরেজরা মনুষ্য ধরিয়া সদ্য ভোজন করে না, ইংরেজ অতি আশ্চর্য জন্তু, একদিন চাহিয়া দেখিও। শৈবলিনী চাহিয়া দেখিল ইংরেজ তাহাকে ধরিয়া সদ্য ভোজন করিল না। সেই অবধি শৈবলিনী ফস্টারকে দেখিয়া পলাইত না, ক্রমে তাহার সহিত কথা কহিতেও সাহস করিয়াছিল, তাহাও পাঠক জানেন। অশুভক্ষণে শৈবলিনী ভূমণ্ডলে জন্মগ্রহণ করিয়াছিল, অশুভক্ষণে চন্দ্রশেখর তাহার পানি গ্রহণ করিয়াছিলেন। শৈবলিনী যাহা তাহা ক্রমে বলিব, কিন্তু সে যাই হোক, ফস্টারের যত্ন বিফল হইল। পরে অকস্মাৎ কলিকাতা হইতে ফস্টারের প্রতি আজ্ঞা প্রচার হইল যে পুরন্দরপুরের কুঠিতে অন্য ব্যক্তি নিযুক্ত হইয়াছে, তুমি শীঘ্র কলিকাতায় আসিবে, তোমাকে কোনো বিশেষ কর্মে নিযুক্ত করা যাইবে। যিনি কুঠিতে নিযুক্ত হইয়াছিলেন তিনি এই আজ্ঞার সঙ্গেই আসিয়া উপস্থিত হইলেন। ফস্টারকে সদ্যই কলকাতায় যাত্রা করিতে হইল। শৈবলিনী রূপ ফস্টারের চিত্ত অধিকার করিয়াছিল। দেখিলেন শৈবলিনীর আশা ত্যাগ করিয়া যাইতে হয়। এই সময় যে সকল ইংরেজ বাংলায় বাস করিতেন তাহারা দুইটি মাত্র কার্যে অক্ষম ছিলেন। তাহারা লোভ সম্বরণে অক্ষম এবং পরাভাব স্বীকারে অক্ষম।
তাহারা কখনোই স্বীকার করিতেন না যে এ কার্য পারিলাম না, নিরন্ত হওয়াই ভালো, নিরস্ত হওয়াই ভালো, এবং তাহারা কখনোই স্বীকার করিতেন না যে এ কার্যে অধর্ম আছে, অতএব অকর্তব্য। যাহারা ভারতবর্ষে প্রথম ব্রিটেনীয় রাজ্য সংস্থাপন করেন, তাহাদিগের ন্যায় ক্ষমতাশালী এবং স্বেচ্ছাচারী মনুষ্য সম্প্রদায় ভূমণ্ডলে কখনো দেখা দেয় নাই। আজকের মতো এইটুকুই, বাকি অংশটি পরের ভিডিওতে।